নমস্কার। প্রায় মাস চারেক পর আমরা আবার ফিরলাম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। এই সুদীর্ঘ ব্যবধানের জন্য আমরা সত্যিই দুঃখিত। এবার থেকে নিয়মিত গল্প আসবে। হরতনের গোলামে আমরা আনতে চলেছি একক গল্প পাঠ, যেখানে আমি প্রভাকর থাকব বাংলা সাহিত্যের সমৃদ্ধ লেখকদের লেখনী নিয়ে। নতুন সেগমেন্টে আপনারা কোন কোন গল্প শুনতে চান আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলোকে উপস্থাপন করতে। আজ আপনাদের জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি গল্প, আদরিণী। আজকের নিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন বিশিষ্ট কণ্ঠশিল্পী। ওয়েল অফ টেলস থেকে শীর্ষেন্দু ভৌমিক, আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী, মলয় চক্রবর্তী এবং এসো গল্প পড়ি থেকে প্রীতম মুখোপাধ্যায়। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এভাবে থাকার জন্য। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 1873 সালের 3রা ফেব্রুয়ারি বর্ধমানের মাতুলালয়। প্রভাত কুমারের আদি বাড়ি হুগলি জেলার গরুপে। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের মধ্যবর্তী সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ছাত্রাবস্থাতেই প্রভাত কুমারের সাহিত্য রচনার শুরু। মূলত গল্পকার এবং কিছুটা ঔপন্যাসিক হিসাবেই বাংলা সাহিত্য তাকে চেনে, কিন্তু আদিতে তিনি যে কবি হতে চেয়েছিলেন সে কথা হয়তো অনেকেরই অজানা। তার রচিত 14টি উপন্যাস ও মোট 108টি গল্প নিয়ে 12টি গল্প সংকলনের সম্ভার আছে বাংলা সাহিত্যে। তার প্রথম উপন্যাস রমা সুন্দরী 1908 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে স্বীকৃতি লাভ করে 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত রত্নদ্বীপ। এটি নাট্য ও চলচ্চিত্র রূপে জনপ্রিয় হয়েছে। সরল ও অনাবিল হাস্যরসের গল্প লেখক হিসাবে প্রভাত কুমার সমধিক প্রসিদ্ধ। তার মৃত্যু হয় 1932 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল মাত্র 59 বছর বয়সে। আজ শুনবেন তার লেখা গল্প আদরিণী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি প্রভাকর। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প আদরিণী। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মৌজমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন। সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সেইভাবে বলছি? এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেই দিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন।
বলিলেন, ভাইয়ারা বসো বসো। বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিয়া বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, এখন যাওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে এতটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে ক্ষণ। কুঞ্জবাবু বলিলেন, দেখলে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় বের হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। এই না গেলে কিন্তু ছাড়ছি নে। যাবো বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ওই বাইক হ্যামটা শোনবার বয়স নেই। হ্যাঁ, তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে সব দেখবো, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে। কেমন? হ্যাঁ? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টায় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া, চশমা পড়িয়া, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের। রঙ্গটি আরেকটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁফগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখ ভাগে টাক আছে। চক্ষু দুটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুটি দিয়া উছুলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির
কাগজ কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এই কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আরেকবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইয়াছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইয়াছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মুক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। 2 চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন।
ওই ইমামউদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তত্ত্বৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বেরপুরের উমাচরণ লাহিড়ির একটা মাদি হাতি আছে, বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সবারই দিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারীকে পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 জন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপন্নেক। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ। প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে যে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন,
যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ী আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন, এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছু বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ভুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ তাহা আর করে না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না, সে মনুষ্য পদবাচ্যই নয়। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন, কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন, তাহার সুদ হইতে কোন রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজই কালি করিয়া আরো 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নূতন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআর গণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মুক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের ডাগর চক্ষুর 2টি জলে পূর্ণ হইয়া গেল। হাত 2টি জোর করিয়া
কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। আমি ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সালাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বল না, তোমার এই ছেলে পিলে নাতিপুতি খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কোনো কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। সময় বড় কম। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতিরোজ 3 মাত্র। হস্তিনীর খোরাকি 1 এবং মাহুতের খোরাকি 0 ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্রের খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়ে অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাঁই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ারি ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে LA পড়িতেছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চায়। নিজেদের খরচ 500। 2500 টাকা হইলে বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতিনীরা রয়েছে। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর
ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল হইয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, উট বিক্রয়ার্থ আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 দিয়ে কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেয়ে যাবেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে। একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তা জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির এই 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহাত্য যাইবে, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলা নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো, যাও যাও। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার ওপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইল। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। কল্যাণীর বিবাহে সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে।
পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা আদর রোগা হয়ে গেছে, বোধহয় এ কদিন সেখানে ভালো করে খেতে পায়নি। ওকে দিন কতক এখানে বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহে এখন কি উপায় হইবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা নিয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কি নিষ্ফল আবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গোমহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে। সেখানে আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিনী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাওয়ার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা। এ বাড়িতে যে ও আর ফিরে আসবে না তাও জানতে পেরেছে। নাতিনী চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? হ্যাঁ, খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তার বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। তুই মনে কোনো অভিমান করিস না মা, তুই মনে কোনো অভিমান করিস না। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় বজ্রঘাত হইল। বাড়ি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া করল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। বাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিনী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করবার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক।
বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, যাতনায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিনীর সেই নব জলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চয় নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, অভিমান করে চলে গেলি। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি মা, তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প আদরিনী। গল্প পাঠে আমি প্রভাকর। মোক্তার জয়রাম মুখোপাধ্যায়ের চরিত্রে ভেল অফ টেলস থেকে শীর্ষেন্দু ভৌমিক, নগেন ডাক্তারের ভূমিকায় আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী, কুঞ্জবিহারী বাবুর ভূমিকায় এসো গল্পপড়ি থেকে প্রীতম মুখোপাধ্যায়, মহারাজার ভূমিকায় আড্ডাবাজ থেকে মলয় চক্রবর্তী, অন্যান্য বিভিন্ন চরিত্রে শাওন ও আমি প্রভাকর, আবহ এবং পোস্টার ডিজাইনে শাওন, সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় আমি প্রভাকর। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আগামী পর্বে আরও একটি ক্লাসিক গল্প নিয়ে আমরা হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।